ঠাকুরগাঁও থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা। প্রতিদ্বন্দ্বী 11 দলের প্রার্থী কর্নেল অলি। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজশাহী বিভাগ বিএনপির মতবিনিময়, তৃণমূলের সংগঠনের গতি বাড়ানোর সহ জনসেবায় মনোযোগী হওয়ার পরামর্শ। হাসিনাকে দিয়ে আগ্রাসী আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় ভারত, অভিযোগ রিজভির। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। এবং সড়ক দুর্ঘটনায় কক্সবাজার নেত্রকোনা সহ 10 জেলায় ঝরল 16 প্রাণ, আহত অর্ধশতাধিক, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। 20 আগস্ট 23তম রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ। তবে সব মহলে এখন আলোচনা কে হতে যাচ্ছে বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা, যিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হবেন রাষ্ট্রপতি হিসেবে। এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই পদে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলটি। সব সমীকরণ মিললে বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হতে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের মির্জাবাড়ির এ সন্তান। নাজমুল ইসলামের প্রতিবেদন। বিএনপির শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমাও দিয়েছে দলটি। জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে দলটির। সব সমীকরণের হিসেবে দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তিনি। মির্জা ফখরুল ইসলামকে বলা হয় বিএনপির কাণ্ডারি। দলের চেয়ারপারসনের দীর্ঘ কারাভোগ, অসুস্থতা এবং ভাইস চেয়ারম্যানের প্রবাস জীবনের কঠিন সময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন তিনি। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 1972 সালে ঢাকা কলেজে বাংলাদেশ সিভিল সার্ভিসে শিক্ষা ক্যাডারের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বেশ কয়েকটি সরকারি কলেজে সফল শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 1979 সালের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এসে বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেন মির্জা ফখরুল। 1986 সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। 1988 সালের ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে যখন দেশব্যাপী আন্দোলন চলে, তখন মির্জা ফখরুল যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। 1992 সালে বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি। 2009 সালে বিএনপির 5ম জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন তিনি। 2011 সালের 20 মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করার পর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন। দীর্ঘ 5 বছর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের পর 2016 সালের 19 মার্চ দলটির 6ষ্ঠ জাতীয় সম্মেলনে মহাসচিব হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল। 1991 সালে 5ম ও 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচন করলেও দুটিতেই পরাজিত হন তিনি। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনয়নে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই বছরের নভেম্বরে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় প্রথমে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। 2006 সালের অক্টোবর পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি। 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে একই সঙ্গে ঠাকুরগাঁও 1 ও বগুড়া 6 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন তিনি। বগুড়া 6 আসনে নির্বাচিত হন। পরবর্তীতে শপথ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার আসনটি শূন্য ঘোষণা করে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করেন ও নবগঠিত সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তিনি।
যদি সব সমীকরণ মিলে যায় ২০ আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দলীয় মনোনয়ন জমা দিয়েছে বিএনপি জামায়াত। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত প্রার্থী কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র জমা দিয়েছে নিজ নিজ প্রতিনিধি দল। এ সময় রাষ্ট্রপতি নির্বাচনেও গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আর সংবিধান ও আরপিও মেনেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এম আর আসাদের প্রতিবেদন। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সকালে নির্বাচন কমিশনে আসেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিরা। পরে কর্নেল অলি আহমেদের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ২ দফায় ২টি মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিরা। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন গণভোটে পাশ হওয়ার পরেও বিএনপির একগুঁয়েমের কারণে রাষ্ট্রপতি নির্বাচনেও গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। গণভোটে এটা পাশ হওয়ার পরও ১২ ফেব্রুয়ারি বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী বাছাই করাকে বিএনপির রাজনৈতিক দৈন্যতা বলেও মনে করে ১১ দলীয় ঐক্য। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসছেন, এখনও কাকে প্রার্থী দেবেন আমরা বা জাতি জানতে পারে নাই। পরে নির্বাচন ভবনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে মনোনয়নপত্র জমা দিতে আসে একটি প্রতিনিধি দল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, সংবিধান ও আরপিও মেনেই রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিও সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে, কিন্তু নতুন করে লেখা হবে না। এ সময় বিরোধী দলের অভিযোগ সম্পর্কে বলেন, সচিবালয়ে দলের কোনো মিটিং ছিল না। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের। বিকাল ৪টার পর ব্রিফিং করেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, ১৬ আগস্ট সংসদ ভবনের একজন কর্মকর্তার অধীনে যাচাই বাছাই করা হবে ৩টি মনোনয়নপত্র। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন ওনাদের সিগনেচারগুলো ভেরিফিকেশন করার জন্য। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে বিএনপির পক্ষ থেকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত করা হয়। দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ক্ষমতাসীন দলটির স্থায়ী কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় সরকার মন্ত্রী এবং মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজশাহী বিভাগ, রাজশাহী জেলা ও মহানগর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গুলশান চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দদের সঙ্গে তৃণমূলে দলীয় কার্যক্রম বেগবান করার পাশাপাশি জনগণের সেবায় আরও মনোনিবেশ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন সরকার প্রধান। হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশে আগ্রাসী আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলের রাজধানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রীড়াঙ্গনে প্রয়াত আরাফাত রহমান কোকোর অবদানের কথা তুলে ধরেন। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ।
মিরপুর 12 নম্বরে কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদানের কথা তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি নিজে অল ডিওএইচএস ক্লাব তৈরি করে তিনি খেলার মাত্রাকে, খেলার যাত্রাকে আরও সুপ্রসন্ন করেছিলেন এবং যে মানুষটি বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বেশি অবদান। রাজনৈতিক প্রতিহিংসায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার মৃত্যুটা আমরা কেন কথা বলছি? তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হয়নি। তার মৃত্যুটা ছিল গভীর চক্রান্ত এবং প্রতিহিংসার এক ছবল। শেখ হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশে আগ্রাসী আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করেন তিনি। এই দেশকে একটি করদমিত্র রাজ্য করার জন্য তাদের একজন শিখণ্ডী দরকার, তাদের একজন প্রতিভু দরকার। এই প্রতিভু, এই শিখণ্ডী ছিলেন শেখ হাসিনা, যাকে দিয়ে ওই পার্শ্ববর্তী দেশ, ওই দিল্লি বাংলাদেশের উপর তাদের আগ্রাসী যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করত। আওয়ামী লীগ জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ণ করতে গেল 17 বছর অপপ্রচার চালিয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। আওয়ামী লীগ 17 বছর কত অপপ্রচার, কত কলঙ্ক, কত কিছু দিয়েছে জিয়া পরিবারের বিরুদ্ধে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে ঢাকা, এমনই ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। অভ্যন্তরীণ কাজের ফাঁকে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে, তবে সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের উচিত এ সুযোগের সদ্ব্যবহার করা। দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের অনেক সমস্যার সমাধান হতে পারে। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। দেশের স্বার্থকে রক্ষা করে, দেশের স্বার্থকে সর্বাধিক প্রাধান্য দিয়ে সকল দেশের সাথে সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায় সেই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। গ্যাসের চাপ স্বল্পতায় রাজধানী সহ দেশ জুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভয়াবহ গ্যাস সংকট তৈরি হয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না চালকরা। হাতে গোনা কিছু ফিলিং স্টেশনের সামনে সিএনজি ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারিতে সড়কে তৈরি হয়েছে যানজট। অন্যদিকে গ্যাসের সরবরাহ নেই বাসাবাড়িতেও, জ্বলছে না চুলা। শীঘ্রই গ্যাস সমস্যার সমাধান চান সাধারণ মানুষ। মফির রহমানের রিপোর্ট। সরকারি তথ্যমতে স্বাভাবিক সময়ে সারা দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩,৯০০ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি। বিপরীতে যোগান দেওয়া সম্ভব হয় ২,৬৫০ মিলিয়ন ঘনফুট। ঢাকা ও এর আশপাশের প্রয়োজন হয় ১,৯০০ মিলিয়ন ঘনফুট, আর সরবরাহ হয় প্রায় ১,৫০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে তা নেমে এসেছে তলানিতে। এমনই বাস্তবতায় কয়েক কিলোমিটার দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে সিএনজি ও প্রাইভেট কার সহ গ্যাস চালিত যানবাহন। এই চিত্র রাজধানীর তেজগাঁও, মহাখালী, মগবাজার, কল্যাণপুর, গাবতলী সহ বিভিন্ন ফিলিং স্টেশনের। কম্প্রেসার চালানোর জন্য লাইনে ন্যূনতম 15 PSI চাপ প্রয়োজন হলেও বর্তমানে অনেক স্থানে তা 1 PSI এর নিচে। মাঝে মাঝে থাকে না এই চাপও। বর্তমানে যে অবস্থা আছে, আপনার 2 গাড়ি বা 3 গাড়ি দেওয়ার পরে প্রেসার চলে আসে অনলি 50 বা 40। চাহিদা মতো কেউ পাচ্ছে না, কারো 500 টাকার দরকার, সে পাইতেছে 150 টাকা, 200 টাকা। এদিকে সিএনজি চালকরা বলছেন, দীর্ঘ সময় বসে থেকে যে পরিমাণ গ্যাস পাওয়া যায় তা যথেষ্ট নয়। স্বল্প আয়ে ঘুরছে না সংসারের চাকা। আমরা দিন আনি দিন খাই, বুঝেন না? আজকে ইনকাম করতে পারলে আমরা আজকে আমাদের ঘরে চুলা জ্বলবো, নাই তো আমরা না খাইয়া থাকতে হবে। তাই সরকারের দ্বারা আবেদন, যদি গ্যাসের দামও বাড়াইতে চায় তা আমাদের আর কোনো কষ্ট দেওয়ার না, বাড়াইয়া আমাদের গ্যাসটা ঠিক মতন দেয়। আর ব্যক্তিগত গাড়ির চালকদের অবস্থাও একই। অনেকে আবার বন্ধ রাখছেন গাড়ি। 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগে, অনেক সময় 3 ঘন্টা লেগে যায়। 2 সপ্তাহ তো গাড়ি বন্ধ রাখছিলাম গ্যাসের সমস্যা। 1 সপ্তাহ ধরে আর কি আবার গাড়ি নিয়ে এখানে ভার্সিটিতে আসি,
কিন্তু গ্যাস পাওয়া যায় না। এদিকে বাসাবাড়িতেও নেই গ্যাস, জ্বলছে না চুলা। গৃহিণীরা বলছেন বেশিরভাগ সময় তাদের বিকল্প ব্যবস্থায় রান্না করতে হচ্ছে অথবা হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এর চুলা তো বন্ধই থাকে। গ্যাস কখন আসে? রাত্রে, অনেক রাত্রে আসে। তখন কি আর ওই সময় 2টা-3টার সময়, 1টার সময়, ওই সময় কি রান্না বান্না করা সম্ভব? আর এলাকাবাসী বলছেন গ্যাস না থাকায় ভোগান্তি চরমে। গ্যাস নাই বললেই চলে, রাতে 3টার সময় আসে। 3টার সময় এসে তো আমরা পাক করা সম্ভব না। মহিলারা ঘুমো থেকে উঠাইয়া ভাত রান্ধো, ডাল রান্ধো, তরকারি রান্ধো, সব তো আমাদের সম্ভব না। লাইনের গ্যাসটা যদি ঠিকমতো না আসে তার কোনো কিন্তু বিকল্প নাই। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান বলেছেন রাত 12টার পরও প্রায় 18,000 মেগাওয়াটের বিপুল চাহিদা দেখা যাচ্ছে। এর অন্যতম কারণ হলো ব্যাটারি চালিত রিকশা ও ই-বাইক, যেগুলো রাতে চার্জ দেওয়া হয়। এর একটি বড় অংশ অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চার্জ করা হচ্ছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সরকার অভিযান চালাচ্ছে বলেও জানান মন্ত্রী। দুপুরে ব্র্যাক সেন্টারে সিপিডির সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলেও জানান মন্ত্রী। আমি গতকালকে যে হিসাব নিয়েছি, প্রায় 18,000 মেগাওয়াট ডিমান্ড ছিল। এটা কোনোদিনও হওয়ার কথা না। এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইললিগাল কানেকশন। প্রাউডলি বলতে হবে যে আমার দ্বারা এটা দেখে তারা দিন রাত 24 ঘন্টা এটার পিছনে লেগে আছে। 24-এর গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষের দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 16 অক্টোবর। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর অভিযোগের বিরুদ্ধে যুক্তি তুলে ধরা হয়। পাশাপাশি ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়। এসব মামলায় গ্রেপ্তার 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে দ্রুত ও সহজ করতে দেশের 28 জেলায় ডিজিটাল ই-বেইল বন্ড পদ্ধতি চালু করেছে সরকার। সকালে সচিবালয়ে নতুন করে 12 জেলায় এই পদ্ধতির উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, বেইল বন্ড জমা ও যাচাই বাছাইয়ের জন্য বিচারপ্রার্থীদের দিনের পর দিন আদালতের বারান্দায় অপেক্ষা করতে হতো। এতে বিচারপ্রার্থীদের অর্থ, সময় এবং ভোগান্তি বহুলাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। আমরা হয়রানি করতে চাই না, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে। তারই অংশ হিসাবে আগে 16টির সাথে এই ই-বেইল বন্ড কর্মসূচিতে আমাদের আরও 12টি জেলা সংযুক্ত হলো। এই সংযুক্তিতে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। আমরা বিশ্বাস রাখি আপনাদের সহযোগিতায় আমরা এই কর্মসূচিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব। সড়ক দুর্ঘটনায় 10 জেলায় 16 জন নিহত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের নারায়ণদিয়ায় পিকআপ ভ্যান ও সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। এদিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার 4 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 5 জন। এছাড়া ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুরের ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়া নওগাঁর পত্নীতলা উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। কিছুদিন পর জানতে পারি আমরা আসার পূর্বে আমাদের আসতে 10 মিনিট সময় লেগেছে। এর পূর্বে 3 জন লোক নিয়ে ময়মনসিংহ হসপিটাল যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। প্রতিটি লোক মারা যাওয়ায় পরে জানতে পারি ওই গাড়ির 2 জন মারা যায়। ওরা এখানে আছে, 1 জন আহত আছে, তাদের আমরা উদ্ধার করে আমাদের মনোযোগে হাসপাতাল করছি।
জুলাই অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘ 16 বছরের আন্দোলন, সংগ্রাম, নির্যাতন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত জাগ্রত জুলাই শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে এক ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের পর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে। জুলাই নিয়ে যদি কথা বলতে হয় তাহলে কিন্তু আমাকে কথা বলতে হবে দীর্ঘ 17 বছরের সংগ্রামকে নিয়ে, কারণ যে দীর্ঘ 17 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামেই কিন্তু একটি রেজাল্ট এসেছিল জুলাইতে। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছিলেন, তাদের সকলকেই আমাদেরকে সম্মানিত করতে হবে, তাহলেই আমাদের যে জুলাইয়ের যে চেতনা সেটি বাস্তবায়িত হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের আরও সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুদ্ধের বর্তমান অচলাবস্থার মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে নতুন সেনা নিয়ে আসা হচ্ছে বলে জানান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সিনিয়র অ্যাসোসিয়েট ফেলো মাইকেল স্টেফেন্স। তবে কেন সেনাদের নিয়ে আসা হচ্ছে সে ব্যাপারে কিছু জানাননি মাইকেল। তবে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে স্থল হামলা চালাতে পারবে না এবং কোনো জয়ের আশাও করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জেনজির আন্দোলনের পর এবার ভারতের রাজপথে নেমেছে জেন আলফা। তবে তাদের দাবি আরও মৌলিক: ভালো স্কুল, পর্যাপ্ত শিক্ষক, বিশুদ্ধ পানি, নিরাপদ সড়ক, পরিচ্ছন্ন শৌচাগার, ভালো খাবার এবং স্কুলে প্রয়োজনীয় অবকাঠামো। এসব দাবিতে ভারতের একাধিক রাজ্যে ছোট ছোট শিক্ষার্থীর বিক্ষোভে চাপে পড়ছে প্রশাসন। সব মিলিয়ে ভারতের রাজপথে শুধু বিশ্ববিদ্যালয়ের তরুণেরা নয়, স্কুলের ছোট শিক্ষার্থীরাও নিজেদের অধিকার ও মৌলিক সুবিধার দাবিতে প্রশাসনের দরজায় কড়া নাড়ছে। জেনজির আন্দোলনের পর জেন আলফার এই প্রতিবাদ ভারতের সরকারি শিক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলোকে আরও স্পষ্ট করে তুলেছে। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঠাকুরগাঁও থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা, প্রতিদ্বন্দ্বী 11 দলের প্রার্থী কর্নেল অলি। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজশাহী বিভাগ বিএনপির মতবিনিময়, তৃণমূলে সংগঠনের গতি বাড়ানো সহ জনসেবায় মনোযোগী হওয়ার পরামর্শ। হাসিনাকে দিয়ে আগ্রাসী আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় ভারত, অভিযোগ রিজভির। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। এবং সড়ক দুর্ঘটনায় কক্সবাজার, নেত্রকোনা সহ 10 জেলায় ঝরল 16 প্রাণ, আহত অর্ধশতাধিক, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।